ঘটনা বদরুজ্জামান রাকিব মূলত সংগ্রহ করেছিলেন, আর পরবর্তীতে সৌমিত্র রায় এটাকে পরিপূর্ণভাবে প্রচারের উপযোগী করেছেন। আজকের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার পর আশা করছি এই ঘটনাগুলো ভয়ের এক নতুন মাত্রা যোগ করবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। আজকের এই এপিসোডের প্রথম ঘটনার শিরোনাম অন্ধকারের আতঙ্ক। এই ঘটনাটি মূলত সংগ্রহ করেছেন মাহিদ। মাহিদের অনেকগুলো ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে প্রচার করেছি। তো ঘটনাটি মাহিদ কিভাবে সংগ্রহ করলেন সেটার একটি ছোট্ট বিবরণ দেই। মাহিদের বাড়ি কিন্তু শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়, আর মাহিদের এক খালার বিয়ে হয়েছে চাঁদপুরের হাইমচর এলাকায়। তো এই কিছুদিন আগেই মাহিদ হাইমচরে গিয়েছিলেন খালার বাসায়, আত্মীয় স্বজনরা মিলেই সেই বাড়িতে গিয়েছিলেন। তো যাওয়ার পর সন্ধ্যার একটু আগে বাড়ির উঠোনে বসে কথা হচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে, মানে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। এমন সময় ওই বাড়ির একজন মহিলা, উনি অন্তঃসত্ত্বা ছিলেন, উনি বাইরে বের হয়ে জরুরি কিছু কাজই করছিলেন। তো মাহিদের খালু, উনি মোটামুটি মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, তো উনি তখন ওই মহিলাকে ধমক দেন। ধমক দিয়ে বলেন, নেই, তুমি এই সময় এখন বাইরে বের হইছো কেন? যাও ভিতরে যাও। তুমি কি জানো না যে এই সময় বাইরে বের হলে কত বড় ধরনের বিপদ আপদ হতে পারে? আমাদের এলাকায় এর আগে কত সমস্যা হয়ে গেছে, এটা তো জানো। তারপর এখন বের হয়েছে কেন? যাও যাও যাও, ভিতরে যাও। ওই মহিলাটি তাৎক্ষণিক ভেতরে চলে গেলেন। তো ওখানে মাহিদও বসা ছিল। মাহিদের খালুকে জিজ্ঞেস করেন, খালু এই সময় বের হলে কি বিপদ? তখন মাহিদের খালু বলেন, বাবারে, তোমরা শিক্ষিত মানুষ, এগুলো তো বিশ্বাস করতে চাইবা না। এই সময় বের হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আর আমরা যে এলাকায় থাকি এই এলাকাটা তো বেশ প্রত্যন্ত এলাকা। না, আসলেই তাই। মাহিদ যেটা বলেছেন সেটা হচ্ছে যে হাইমচরের ওই এলাকায় এখনও অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায় নাই, আর যেই বাড়িগুলোতে বিদ্যুৎ পৌঁছেছে অধিকাংশ বাড়িতে একদম নতুন সংযোগ দেওয়া হয়েছে। এখনও রাত নামলেই একদম নীরব হয়ে যায় ওই গ্রামটি। মাহিদের খালু বলতে থাকেন যে বিভিন্ন সময় এখানে অনেক ভয়ের ঘটনাই ঘটেছে, আর গর্ভবতী মহিলাকে কেন্দ্র করে অনেক আগে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার সাক্ষী এখন অনেক মানুষ রয়েছেন। মাহিদ তখন আগ্রহ ভরে খালুর কাছে ঘটনাটি শুনতে যখন চান, তখন খালুও এই ঘটনাটি বলতে থাকেন। চলুন সেই ঘটনা এখন আমরা শুনি। খালুর বর্ণনা অনুযায়ী এই ঘটনার সময়কাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর, এটা 1973 কি 74 সাল হবে, এমন একটা সময়। এখনই তো সেই এলাকা অত্যন্ত মানে প্রত্যন্ত এলাকা, আর তখনকার সময় তো আরও প্রত্যন্ত ছিল। তখন আরও মানুষজন কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি ছিল। তখনকার সময়েও কিন্তু এরকম ইঞ্জিন চালিত নৌকা ওদিকে খুব একটা চলতো না, যেহেতু চাঁদপুর চতুর্দিকে নদী নালা খাল বিল, তো ওখানে নৌকায় চড়েই মানুষ চলাচল করত। তো ওই গ্রামেরই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ আসগর আলী। তার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী একটা গ্রামেই, নদী পার হয়ে যেতে হবে। এখন বিয়ের নৌকা যেহেতু বড়সড় নৌকায় নিতে হবে, সাধারণত বিয়ের সময় গয়না নৌকা ভাড়া করা হতো, বেশ বড় এক ধরনের নৌকা। তো এই গয়না নৌকা নিয়েই বিয়ে করতে যান। তো বিয়ের কাজগুলো মোটামুটি মাগরিবের আরও আগেই, মানে আসরের পরপরই শেষ হয়ে যায়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বরযাত্রী বউ সহ আবার এসে নৌকায় ওঠেন। তো নৌকা যাচ্ছে, তো নৌকা যখন পার হবে তখন মাগরিবের আজান হয়ে গেছে বা হবে এরকম একটা সময়। আশেপাশে কিন্তু তখনও বেশ আলো আছেই। হঠাৎ করে নৌকায় উপস্থিত সকলেই একটা বিষয় লক্ষ্য করলেন। হঠাৎ করে নৌকাটা একটু দুলে উঠল, বেশ একটা বাতাস বইতে শুরু করেছে। একটু আগেও কিন্তু ওরকম কোনো বাতাস ছিল না। হঠাৎ করে এরকম দমকা বাতাস শুরু হয়ে গেল, আকাশে কোনো মেঘ নাই, কিচ্ছু নাই। ঘটনা কি? এ সময় তো এরকম বাতাস হওয়ার কথা না। নৌকাটা যখন দুলতে শুরু করলো সবাই একটু বিচলিতই হয়ে গেল আর কি। এর মধ্যে আরও একটা জিনিস ওনারা লক্ষ্য করলেন। হঠাৎ করে মনে হলো নৌকার উপর একটা কালো ছায়া এসে পড়েছে। কালো ছায়া কোথা থেকে আসলো এটা? ওনারা খেয়াল করলেন নৌকাটার বেশ উপরে
একটা কালো মেঘের মতো। মেঘ তো আরও অনেক উপরে থাকে, কিন্তু না, এটা যে অনেক উপরে ছিল বিষয়টা এরকম না, এটা সাইজও অনেক বিশাল তাও না। ওই কালো মেঘের মতো জিনিসটা বেশ অন্ধকার, গুমোট অন্ধকার, কুচকুচে কালো। মেঘের রং কিন্তু এত কালো হয় না। এই জিনিসটা ওই নৌকার উপরে এসেছে। ওই জিনিসটা চলে যাচ্ছে, মানে মেঘ যেমন ভেসে ভেসে চলে যাচ্ছে, খুব দ্রুত গতিতে যাচ্ছে এরকমও না, খুব আস্তে যাচ্ছে বিষয়টা এরকম না, মধ্যম গতিতে যাচ্ছে বিষয়টা এরকম না। মনে হচ্ছে নৌকা যেভাবে যাচ্ছে ওইটার সাথে সাথে ওইভাবে যাচ্ছে, আর ওইটারই ছায়া এসে পড়েছে ওই নৌকার উপরে। ওনারা এই জিনিসটা দেখে বলা বলি করতে থাকেন যে আচ্ছা, এই জিনিসটা কি আসলে, এটা কোত্থেকে এলো? এরকম তো আগে কখনো ওনারা দেখেন নাই। কিছুক্ষণের মধ্যে অবশ্য ওই জিনিসটা চলেও যায়, আস্তে আস্তে অন্যদিকে গিয়ে মিলিয়ে যায়। বিষয়টা ওনাদেরকে বেশ বিচলিতও করে, অবাকও করে। কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা ওনারা আগে কখনো দেখেননি। হঠাৎ করে বাতাস হওয়া, তারপর এই ধরনের মেঘের আনাগোনা, মেঘ বলা যাবে না, এটা যে আসলে কী ছিল ওনারাও বুঝতে পারেন নাই। তো যাই হোক, আসগর আলী উনি তো বিয়ে করে নিয়ে চলে আসছেন, এরপর সব কিছু স্বাভাবিক। তো যাই হোক, এরপরে বেশ ভালোই চলছিল। 3-4 মাস পর আসগর আলীর স্ত্রী, যার নাম হচ্ছে মোমেনা বেগম, এই মোমেনা বেগম উনি অন্তঃসত্ত্বা হন। এরপরে সব কিছু স্বাভাবিকই চলছিল, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ব্যাপার উনি ফিল করতে থাকেন, সেটা হচ্ছে যে এই যে মোমেনা বেগম, উনি গর্ভকালীন অবস্থায় কিছু তো জটিলতা থাকেই, খাওয়া দাওয়ার অসুবিধা, তারপরে বিভিন্ন ধরনের জটিলতা থাকে। কিন্তু উনি মনে হচ্ছে বেশ বেশি জটিলতা উনি ফিল করছেন। উনি খাওয়া দাওয়া করতে পারছেন না, অসুস্থ থাকেন, বেশ অনেক ধরনের সমস্যা। তো গ্রামের মহিলারা বলেন যে এই অবস্থায় এরকম সমস্যা হতেই পারে। কিন্তু ওনার যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো 8-10টা সাধারণ মহিলার মতো ছিল না। উনি কোনোভাবেই খেতে পারতেন না। তো অনেকে বলেন যে এরকম তুমি যদি খেতে না পারো তাহলে তোমার গর্ভের সন্তানের তো অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারপরও উনি আসলে ওভাবে খেতে পারতেন না। যাক, এরকম বেশ কিছু সমস্যা ওনার মধ্যে ছিল। এরকম দিন যেতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ করে ওনার প্রসব বেদনা ওঠে, যখন প্রসব বেদনা ওঠার কথা নয়, কারণ তখন ওনার গর্ভকালীন যেই সময় বা বয়স, বা শিশুর বয়স, গর্ভের শিশুর, সেটা হয়তোবা 6 থেকে সর্বোচ্চ 7 মাস হবে। তো ওই সময় প্রসব বেদনা ওঠা তো স্বাভাবিক না। তারপর অনেক সময় কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু সেটা ইম্যাচিউরড বেবি হয়, অপরিপক্ক বাচ্চা। তো ওনার সন্তান হয় অপরিপক্ক। কিন্তু অপরিপক্ক হওয়ার পরেও তার হাত পা, চোখ, মুখ এগুলো দেখে আসলে মনে হচ্ছিল না যে বাচ্চাটা অপরিপক্ক। আর বাচ্চাটাকে যখন একটু উল্টেছে, মানে বাচ্চা হওয়ার পর তো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, বেশ কিছু কাজ থাকে। ওখানে যারা উপস্থিত মহিলারা ছিলেন তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যান, কিছুটা ভয়ও পান। সেটা হচ্ছে বাচ্চার পিঠে এক ধরনের লাল টাইপের চিহ্ন। এটা আসলে কি চিহ্ন, এখানে কি লেখা? ওখানে যে মহিলারা ছিলেন, কেউ কেউ অল্প কয়েক ক্লাস পড়েছেন, কেউ 1, 2, 3 এরকম হয়তো বা পড়েছেন, কেউ কেউ আবার লেখাপড়া করেন নাই। কিন্তু যারাই পড়েছেন ওখানে বাংলায় পড়েছেন, অধিকাংশ ভদ্র মহিলারাই কিন্তু টুকটাক আরবি, মানে কায়দা আমপারা এগুলো পড়তে জানতেন। তাদের কাছে কোনোটাই মনে হচ্ছিল না যে এটা আরবি লেখা বা বাংলা লেখা। এটাতে কোন ভাষায় লেখা এটা ওনারা বুঝতে পারছিলেন না। তো বাচ্চার পিঠে অদ্ভুত এক ধরনের চিহ্ন, এটা কি কোনো অক্ষর, না কোনো চিহ্ন, নাকি কোনো বিশেষ কিছু, এটা ওনারা বুঝতে পারছিলেন না। তো এটা বাড়ির সকলকে দেখানো হয়, তারাও তো বুঝতে পারছিলেন না। একজন হুজুরকে নিয়ে আসা হয়, তিনিও এটা দেখেন। তিনিও বেশ ভালো শিক্ষিত ছিলেন ওই সময়ের প্রেক্ষাপটে। আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরেজি, বেশ কয়েকটা ভাষায় ওনার পারদর্শিতা ছিল। তো উনিও এটা বুঝতে পারছেন না যে এটা আসলে কী ধরনের চিহ্ন। আর তখন তো আসলে ক্যামেরা ছিল না যে ছবি তুলে ইন্টারনেট সার্চ দেবে, এই উপায়ও নাই। সুতরাং এটা একটা রহস্য সৃষ্টি করে। বেশ কয়েকদিন বেশ স্বাভাবিক যেতে থাকে, কোনো সমস্যা নাই। তো এই যে আসগর আলী মিয়া আর মোমেনা বেগম, তাদের যে ঘরটা ছিল,
এই ঘরের আসলে ছাদটা ছিল হচ্ছে সোন দিয়ে তৈরি, ভি শেপের মতো, যেই ছাদগুলো আছে অনেকে দেখেছেন সোনের বাড়ি, ওই রকম, মানে মাঝখানটা বেশ উঁচু। ওনারা এক রাত্রে ঘুমিয়ে আছেন, মাঝখানে শিশু বাচ্চা, ওই বাচ্চার নাম রাখা হয়েছে হচ্ছে নূর। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যেই নামগুলো আমরা ব্যবহার করছি কোনোটাই ছদ্মনাম না, সবগুলোই আসল নাম। বাচ্চার বাবার নাম আসগর আলী মিয়া, আর বাচ্চার মায়ের নাম হচ্ছে মোমেনা বেগম, আর বাচ্চার নাম হচ্ছে নূর। তো নূরকে মাঝে রেখে আসগর আলী মিয়া এবং পাশে মোমেনা বেগম শুয়ে আছেন, মানে বাচ্চার মা বাবা দুই পাশে শুয়ে আছেন। অনেক রাত্রে বাচ্চার মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর সে একদম নবজাতক বাচ্চা, শিশু বাচ্চার মায়েদের ঘুম কিন্তু একটু কমই থাকে, কারণ বাচ্চা অনেক সময় নড়ে চড়ে ওঠে, অনেক সময় কাপড় চোপড় ভিজিয়ে ফেলে, সেগুলো পরিবর্তন করে দিতে হয়, তা নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। আর ওনাদের ঘরে একটা হারিকেন এক পাশে খুব আলতো করে জ্বালানো ছিল। হঠাৎ করেই নূরের মা মোমেনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর উনি ওই আবছা আলোতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে ওনার কাছে মনে হলো যে অনেক লম্বা একটা অবয়ব, যার মাথাটা একদম ওই সোনের যেই ছাদটা, ওই ছাদের ঠিক মাঝ বরাবর, জায়গাটা অনেক উঁচু না মাটি থেকে, ওই পর্যন্ত তার মাথাটা ঠেকেছে। কালো আলখেল্লা পরা না শাড়ি পরা, এটা কি পুরুষ না মহিলা এটা বুঝতে পারেন নাই। তো ওই জিনিসটা নূরকে কোলে নিয়েছে। উনি এটা দেখার সাথে সাথে প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। চিৎকার দেওয়ার সাথে সাথে পাশে থাকা নূরের বাবা আসগর আলী মিয়া সে ঘুম থেকে উঠে গেছে। এই কি হয়েছে, কি হয়েছে? তখন নূরের মা বলছেন, এই নূরকে কে যেন কোলে নিছে। তখন আসগর আলী মিয়া দেখেন যারে নূর তো পাশেই আছে, কেউ তো কোলে নেয় নেই। তখন নূরের বাবা আসগর আলী মিয়া বলছেন, যারে মোমেনা, তুমি অহেতুক চিন্তা করতেছো, দুঃস্বপ্ন দেখছো, নূর তো ঠিকই আছে, এই যে আছে, সমস্যা নাই, তো ঘুমাও। ওনার মনের মধ্যে থেকে তো ভয় কাটে না। উনি সকালবেলা ওনার শ্বশুর শাশুড়ি আশেপাশে বেশ কয়েকজনকে বিষয়টা জানান। এদিকে নূরের পিঠে ওই রহস্যময় চিহ্নর আসলে এর মধ্যে কি রহস্য লুকায়িত আছে এটা তো আসলে জানা যাচ্ছে না। ওই ঘটনার এক রাত কি দু রাত পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে খসখস শব্দে নূরের মা মোমেনা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি চিন্তা করে থাকেন, খসখস শব্দটা আসছে কোথা থেকে। খসখস শব্দটা এরকম, কোনো শক্ত মাটি যদি আমরা মাঝখান থেকে ভেঙে ফেলি, এক ধরনের খস করে একটা আওয়াজ হয়, ওই রকম আওয়াজ। মনে হচ্ছে মাটির ঢেলা কটকট করে ভেঙে যাচ্ছে বা খসখস করে ভেঙে যাচ্ছে। ঘরের এক কোণে তো হারিকেন খুব আলতোভাবে জ্বালানোই ছিল, নূরও পাশে ছিল, নূর ঘুমিয়েছিল, নূরের বাবাও আছে আসগর আলী মিয়া, তখন ঘুমানো। তো শব্দটা কোথা থেকে আসে, তো এটা দেখার জন্য নূরের মা উঠে বসেছেন। বসার পর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে ওনাদের ঘরের ঠিক মাঝ বরাবর একটা জায়গা, মনে হচ্ছে কেউ নিচ থেকে ফুঁড়ে বের হচ্ছে, ওখান দিয়ে নিচ থেকে উপর দিকে ধাক্কা দিচ্ছে, মাটি ভেঙে যাচ্ছে কটকট করে। উনি চিন্তা করেন কী ব্যাপার, এটা কি? তখন আবার কিন্তু ওই শীত কাটা চোর থাকতো আর কি, সিধেল চোর বলে যেগুলাকে। কিন্তু সিধেল চোর কিন্তু ঘরের মাঝখান দিয়ে বের হয় না, ঘরের ডোয়া এক পাশ থেকে কেটে তারপর ঢোকে। উনি চিন্তা করেছেন চোর কিনা, আবার মনে করলেন যে চোখে উনি ঠিকঠাক মতো দেখছেন নাকি ভুল দেখছেন। এর আগের রাত্রে বা কয়েক রাত আগে একটা ঘটনা ঘটেছে, উনি ভালো করে জিনিসটা দেখার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান। উনি দেখতে পান একটা মোটা সাপ প্রথমে মাথা বের করেছে, এরপর সাপটা 10-12 হাত মাথা বের করেছে। কিন্তু সাপের যেই মাথার অংশ, এটা দেখে বোঝা যাচ্ছে এই সাপটা অনেক বড়। কত বড় এইটা আসলে অনুমান করে বলা খুব মুশকিল, কারণ এই মাথাটাই ছিল বেশ বড়। আর এই সাপটার চোখগুলো মনে হচ্ছে মার্বেলের মতো, স্পষ্ট বুঝতে পারছেন, লাল টকটকে বিষয়টা এরকম না, মার্বেলের মতো চকচক করছে। তো এই সাপটা যখন উনি দেখেছেন, উনি প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে তো ওনার স্বামীর ঘুম ভেঙে গেছে, উনি তো ধর্মর করে উঠে বসেছেন, এই কী হয়েছে, কী হয়েছে? এদিকে নূরেরও ঘুম ভেঙে গেছে।
সেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন উনি বলেন যে এই যে সাপ সাপ সাপ, আমি সাপ দেখছি। তখন ওনার স্বামী উঠে কোনো সাপ দেখে না, কিন্তু উনি দেখেন যে আরে এই মেঝে বা ঘরের যে মেঝেটা, এই জায়গা তো আসলেই গর্ত, সত্যিই তো ভিতর থেকে কিছু একটা বের হয়েছিল। তখন উনিও চিৎকার চেঁচামেচি করেন। ওনারা তো একটা যৌথ পরিবারে থাকতেন, অন্য ঘর থেকে ওনার মা বাবা, অন্য যে আত্মীয় স্বজনরা ছিলেন তারা চলে আসেন, তারাও হারিকেন জ্বালিয়ে দেখেন যে আসলেই তো তাই, ভেতর থেকে অনেক বড় কিছু একটা বের হওয়ার চেষ্টা করেছিল, বের হয়েও ছিল কিছুটা। এই জিনিসটা দেখে ওনারা ভয় পান। সবাই জিজ্ঞেস করতে থাকেন মোমেনা বেগমকে যে তুমি কি দেখছো। তো মোমেনা বেগম কি দেখেছেন সেটা বলেন। এরপর থেকে সকলের মনে একটা সন্দেহ কিন্তু দানা বাঁধতে থাকে। পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে থাকে যে নদীতে একটা ঘটনা ঘটেছিল বিয়ের দিন সন্ধ্যায়। এরপর এই নূরের সময় হওয়ার আগেই তার ডেলিভারি হয়ে যাওয়া, তারপর যে ধরনের অপরিপক্ক বাচ্চা হওয়ার কথা ছিল তা না হয়ে সে পরিপূর্ণভাবে সুস্থ স্বাভাবিক বাচ্চা রূপে জন্মগ্রহণ করেছে। তার পিঠে এরকম রহস্যময় একটা চিহ্ন, এটা যে আসলে কি, এটার মিনিং কি কেউ বুঝতে পারছে না। এরপর সেই একটা অবয়বের আবির্ভাব, তারপর এই সাপ। আসলে এগুলা কি, এগুলো আসলে কি ইন্ডিকেট করছে, কি নির্দেশ করছে, এটা কেউ বুঝতে পারছে না। এখন ঘরের ভিতরে এইরকম একটা জিনিস বের হয়েছে, এটা কি করা যায়? নূরের বাবা কি করেছিলেন, ওই রাত্রেই উনি একপাশ থেকে মাটি কেটে এনে ওই যে গর্ত, ওই গর্তটা উনি বন্ধ করে দিয়েছিলেন, বেশ শক্ত করেই বন্ধ করে দিয়েছিলেন আর কি। আর ওই জিনিসটা আসলে কত ভেতর দিয়ে এসেছিল এটা বুঝতে পারেন নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন এইটা মাটির অনেক গভীর থেকে বের হয়েছে। এই বিষয়টা কিন্তু তাদের সকলের মধ্যে ভয়ঙ্কর একটা আতঙ্ক সৃষ্টি করে। সকালবেলা অনেকেই দেখতে এসেছিলেন এই বিষয়টা জানাজানি হওয়ার পরে। গর্ত তো ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তো এরকম ঘটনা কিন্তু ঘটছে। এর অল্প কিছুদিন পর ঘটে আর একটা ঘটনা। বেশ অনেক রাত, তখন রাত আনুমানিক কয়টা, 1:30 2টা হবে এরকম আর কি। তখন তো ঘরে আর তাদের ঘড়ি ছিল না যে সময় দেখবে। হঠাৎ করে নূরের গায়ে নূরের মা মোমেনা বেগমের হাত পড়ে। হাত পড়ার সাথে সাথে মোমেনা বেগম চমকে ওঠে, আরে নূরের শরীরে তো প্রচণ্ড জ্বর, এত জ্বর। এরপর উনি বাচ্চাটাকে কোলে নেন। কোলে নিয়ে উনি একটু পিঠ চাপড়ে দিবেন বা এরকম কোনো একটা কাজ করবেন, বাচ্চাকে জ্বর হওয়ার পর ওই যে শরীর মুছিয়ে দিতে হয় না, এরকম কোনো কাজ করবেন। সেটা করতে গিয়ে একটা দৃশ্য দেখেন, সেটা হচ্ছে যে এই বাচ্চার পিঠে একটা চিহ্ন ছিল, এটা মনে হচ্ছে হালকা লাল রঙে জ্বলজ্বল করছে, খুব বেশি না, হালকা। এটা দেখার পর উনি তো বেশ ভয় পেয়ে যান। আসলে ব্যাপারটা কি, এরকম জ্বলছে কেন? মনে হচ্ছে স্কিনের নিচে খুব সফট এক ধরনের লাইট রয়েছে যেটা জ্বলে উঠেছে, যেটা খুব বেশি আলো ছড়াচ্ছে না, তবে ওটা যে জ্বলছে এটা বোঝা যাচ্ছে। অনেক সময় হয় কি, আমরা রেডিয়াম ধাতুর কোনো জিনিস ব্যবহার করি না, রাতের বেলা সেটা জ্বলে ওঠে, আলোর কাছে থাকার পর যদি আলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেটা জ্বলতে থাকে। সেটা যে অনেক আলো ছড়ায় বিষয়টা এরকম না, কিন্তু জ্বললে বোঝা যায়, ওই রকম জ্বলছিল। এদিকে বাচ্চার প্রচণ্ড জ্বর। ওই রাত্রে আর কী করবেন, সকাল হলেই তারা কবিরাজ খোঁজার চিন্তা করেন, কারণ গ্রামে তো ওই সময় এরকম ডাক্তার পাওয়া যেত না। কবিরাজের ঝাড়ফুঁক, জড়িবুটির চিকিৎসা, এগুলোর প্রতি তারা নির্ভরশীল ছিলেন। ওই গ্রামে একজন পাগল টাইপের মহিলা থাকতেন। ওই মহিলা যে মানে বদ্ধ উন্মাদ বিষয়টা এরকম না, উনি বিভিন্ন ধরনের অদ্ভুত টাইপের রিচুয়াল করতেন। কি করতেন না করতেন মানুষজন অত জানতও না। তিনি মানুষের সাথে ওইভাবে মিশতেনও না। খুব প্রয়োজনে মানুষজন তার সাথে কথা বলতো, উনিও খুব প্রয়োজনে মানুষের সাথে কথা বলতেন। উনি একাকী থাকতেন, একটু পাগল পাগল টাইপের আর কি। উনি কখনো কখনো কোনো মানুষের ছোটোখাটো কিছু চিকিৎসা করতেন যদি মানুষ তার কাছে যেত। মানুষের সাথে যে খারাপ ব্যবহার করতেন বিষয়টা এরকম না, স্বাভাবিক ব্যবহারই করতেন। তবে ওনার আচার আচরণ পাগলামি স্বভাবের ছিল আর কি, এই জন্যে সবাই তাকে
অনেকটা পাগল মনে করতেন, পুরো পাগল না, আধা পাগল টাইপের এরকম আর কি। তো ওই বাড়ির সদস্যরা বললেন যে ওই মহিলা তো একটু কবিরাজ টাইপের, ওর কাছে চলো নূরকে নিয়ে যাই। তো নূরের মা নূরের দাদিকে সাথে নিয়ে ওই মহিলার বাড়িতে গেছেন। তো ওই মহিলার বাড়িতে যাওয়ার পর দূর থেকে বসে, তোরা কী জন্য আসছিস? পরে যে আমার বাচ্চাটার খুব জ্বর, তুমি একটু দেখো, একটু ঝাড়ফুঁক করে দাও, কোনো ওষুধ টষুধ থাকলে দাও, গাছগাছালি কোনো ওষুধ, বলে নিয়ে আয় আমার কাছে। নিয়ে আসার পর নূরের মা বলছে যে দেখো তো আমার বাচ্চার পিঠে এই যে চিহ্নটা, এটা আসলে কিসের চিহ্ন? দেখো তো, এটা জ্বলতেছে, এটা নিয়ে আমরা তো আসলে খুব চিন্তায় আছি, আমরা তো কেউ বুঝতে পারতেছি না এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আর বাচ্চার পিঠে এরকম চিহ্ন আসলো কিভাবে। যখনই ওই মহিলা কবিরাজ ওই চিহ্ন দেখেছে, সাথে সাথে চিৎকার দিয়ে উঠেছে, ওরে বাপরে, এই সরা সরা, তোর বাচ্চা সরা, এক্ষুনি এই বাচ্চা আমার বাড়ির সীমানা থেকে বের কর, খবরদার আমার কাছে আসবি না, তোর বাচ্চাটা নিয়ে যা, নিয়ে যা, ওরে বাবারে, সরা সরা সরা। মনে হচ্ছে ওই মহিলা চিহ্ন দেখে প্রচণ্ড রকমের ভয় পেয়েছেন, আর তাড়াতাড়ি ওখান থেকে তাদেরকে চলে যেতে বলছেন। তারা তো অবাক যে উনি তো কখনো কারোর সাথে এরকম ব্যবহার করে না, একটা ছোট বাচ্চাকে নিয়ে আসলাম, জ্বরে আক্রান্ত, কই চিকিৎসা করবে, উল্টো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। এখন ওই মহিলা দ্রুত তাদেরকে ওই বাড়ির ত্রিসীমানা থেকে বের করে দেন। মহিলাকে খুব আতঙ্কগ্রস্ত দেখা যাচ্ছিল, মনে হচ্ছে উনি মারাত্মক ভয় পেয়েছেন। আর এই যে নূরের মা এবং নূরের দাদি, তারা তো বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি। তারা চলে আসেন, আসার পরে বলছেন যে উনি এরকম একটা আচরণ করলো আমাদের সাথে, কি হয়েছে সেটাও বললো না, ঝাড়ফুঁকো করলো না, আসলে ব্যাপারটা কি। তখন বাচ্চার পিঠের ওই চিহ্নটা তাদেরকে আরও বেশি ভাবায়। তবে গ্রামে জ্বরের ক্ষেত্রে যেই ধরনের চিকিৎসা ছিল আর কি, নূরের দাদি, নূরের মা, আরও যারা ছিলেন আশেপাশে, ওনারা চেষ্টা করেছেন নূরের জ্বরটা কমানোর জন্য। মোটামুটি সন্ধ্যা নাগাদ জ্বরটা কিছুটা কমেও আসে। আর কমে আসার পর ওই যে পিঠের যেই উজ্জ্বল আকার ধারণ করেছিল চিহ্নটা, ওটাও আস্তে আস্তে কমে আসে, স্বাভাবিক হয়ে আসে আর কি। ওই রাত্রে নূরের মা একটা স্বপ্ন দেখেন। নূরের মা মোমেনা বেগম স্বপ্নের মধ্যে দেখেন তার বাচ্চাটা হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে। এই নূর হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে উনি সেটা ফলো করছেন। উনি দেখছেন তার বাচ্চাটা হেঁটে হেঁটে ওই যে মহিলা কবিরাজ সকালবেলা যে বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে গিয়েছে। ওখানে যাওয়ার পর নূর লাফিয়ে ওই মহিলার কোলে উঠে ওই মহিলার গলা চেপে ধরেছে, আর মহিলা ছোটার জন্য চিৎকার চেঁচামেচি করছে যে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমাকে মারিস না, কে কোথায় আসো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, এরকম চিৎকার করছে। এরকম দেখতে দেখতেই আসলে ঘুম ভেঙে যায় ওনার। ঘুম ভেঙে দেখেন যে নূর পাশেই আছে, এখন জ্বর অনেকটাই কমে গেছে, স্বাভাবিক আছে। পরের দিন সকালবেলা লোক মুখে জানতে পাওয়া যায় যে ওই যে যেই মহিলা গতদিন সকালবেলা নূরকে নিয়ে যাওয়া হয়েছিল যেই মহিলার কাছে, ওই মহিলাটা মারা গেছে। মহিলাটা কেন মারা গেছে এটা বোঝা যাচ্ছে না, শরীরে কোনো আঘাতের চিহ্নও নাই, মনে হচ্ছে কোনো কিছু দেখে সে ভয় পেয়েছে। আর ওই মহিলার ওরকম তো কোনো আত্মীয় স্বজন ছিল না, উনি টুকটাক জাদুটোনা করতেন, কবিরাজি করতেন, এটা সকলেই জানতো। তো এই মহিলার মৃত্যুটা কেন হলো সবাই চিন্তা করেন, ওই যে জিনভূত ডাকে, জিনভূতে এসে মনে হয় মেরে ফেলছে। এটা নিয়ে আসলে কেউ ওইভাবে মাথা ঘামায় না। তবে মহিলার মৃত্যুর পর নূরের মা মোমেনা বেগম অনেকের কাছেই ওই রাত্রে দেখা ওই স্বপ্নের কথাটা খুলে বলেন যে আমি তো এরকম স্বপ্ন দেখছি, আমি দেখলাম নূর এইভাবে গিয়ে ওই মহিলার গলা চেপে ধরেছে, তবে মেরে ফেলা দেখি নাই, তবে গলা চেপে ধরেছে এটা আমি দেখেছি। তখন অনেকে বলেন যে আসলেই তো বিষয়টা রহস্যময়, নূরকে আগের দিন বের করে দিল, চিকিৎসা করলো না, হঠাৎ করে তাকে দেখেই ভয় পেল, আবার তুমি এই স্বপ্ন দেখলা, আবার স্বপ্ন দেখার পরপরই সকালবেলা তার মৃত্যুর খবর, এর মধ্যে আসলে কোনো যোগসূত্র নেই তো। সকলে কিন্তু বিষয়টা ভাবেন, কিন্তু আসলে এটা জাস্ট ভাবা পর্যন্ত, আলোচনা পর্যন্তই, আসলে ব্যাপারটা যে কি এটা কেউ বুঝতে পারছে না। মহিলা কবিরাজের মৃত্যুর পর চারদিকে বিষয়টা নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায় যে এখানে নূরের কোনো একটা নিশ্চয়ই রহস্যময় ব্যাপার রয়েছে, কিন্তু কি সেটা, এটা তো উদ্ঘাটন করতেই হবে। আর নূরের সাথে তো বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটে চলছিল। নূরের বাবা বেশ কয়েকজন লোকের সাথে কথা বললেন, তখন
একজন হুজুরের খোঁজ পাওয়া যায়। সেই হুজুরের বাড়িটা ছিল ওই গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম পরে, কিন্তু নদী টদি পার হয়ে যেতে হবে, অনেকটা পথ হাঁটতে হবে। ওখানে ফজরের পরে রওনা দেওয়ার জন্য যদি কেউ যাত্রা শুরু করে, তাও সেই বাড়িতে যেতে যেতে দুপুরের পর মানে পরন্ত বিকেলে গিয়ে পৌঁছাতে পারবে। হুজুরের যে গ্রাম আর কি, অনেক দূরে, কখনো হেঁটে কখনো নৌকায়। তখন তো এরকম গাড়ি ঘোড়ার প্রচলন ছিল না, বিশেষ করে ওই এলাকায়। নূরের বাবা উনি সাথে একজন লোককে নিয়ে ওই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। তো যথারীতি উনি ওই পরন্ত বিকেলেই পৌঁছান। পৌঁছানোর পর সব কথা হুজুরকে খুলে বলেন। এখন পর্যন্ত যা যা হয়েছে, ওই যে নৌকার ঘটনা থেকে শুরু করে নিয়ে এই যে মহিলা কবিরাজের মৃত্যু পর্যন্ত, বাচ্চার পিঠে এই যে দাগ, রহস্যময় একটা দাগ, এটাও খুলে বলেছেন আর কি। তো হুজুর এইগুলো শোনেন, ওনার কাছেও বিষয়টা খুব রহস্যময় লাগে। উনি বলেন যে ঠিক আছে, আপনারা আসছেন, বিশ্রাম করেন, আজকে রাত্রে কীভাবে যাবেন, অনেক তো বেলা হয়ে গেছে আপনারা আসতে আসতেই, এখন রওনা দিয়েও তো আপনারা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সেই সকাল হয়ে যাবে, প্রতিমধ্যে অনেক বিপদ হবে, নৌকা পাবেন না। আজকে রাত্রে আমাদের বাড়িতে থাকেন, কালকে সকালে আপনারা বাড়িতে চলে যান। আমি বিষয়টা নিয়ে আরেকটু খোঁজ খবর নেই, আমি দেখি কি করা যায়, আমি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে আসবো ইনশাল্লাহ। তো হুজুর বাড়ির ঠিকানাটা রেখে দেন। ওই রাত্রে নূরের বাবা এবং সাথে যিনি গিয়েছিলেন ওই বাড়িতে থাকেন, হুজুরের আতিথেয়তা গ্রহণ করেন। পরদিন সকালবেলা বিদায় নিয়ে চলে আসেন। হুজুর কথা দেন যে উনি আসবেন। তো চলে আসার পরে মোটামুটি ওই ওই রাত্রে, যেই রাত্রে নূরের বাবা বাইরে ছিল, ওই রাত্রে কোনো সমস্যা হয়নি। এরপরে 1-2 রাতও কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল। তো হুজুর 2 দিন পর উনি 3 জন ছাত্র নিয়ে হাজির হন। কারণ হুজুর যখন রওনা দিয়েছেন, ওনাকেও তো একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হবে। তো উনি আস্তে আস্তে একদম পরন্ত বিকেল মানে মাগরিবের কিছুক্ষণ আগে এসে পৌঁছান। তো উনি আসেন, আসার পর হাত মুখ ধোন, বিশ্রাম করেন, হালকা নাস্তা পানি করেন। এরপরে মাগরিবের নামাজের পর উনি ওই বাড়িটা একটু ঘুরে দেখেন। ঘুরে দেখার পর উনি এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করেন। এশার নামাজের পর উনি নূরের উপর কোনো জিনের প্রভাব আছে কি না সেটা পরখ করার জন্য, বা কোন জিনের প্রভাব রয়েছে সেটা পরখ করার জন্য ওই জিনটাকে হাজির করার চেষ্টা করেন। এখন নূর তো একদম শিশু বাচ্চা, কয়েক মাসের বাচ্চা, তার উপর তো কোনো জিন হাজির করা সম্ভব নয়, তাহলে তো বাচ্চা মারা যাবে। হুজুরের সাথে থাকা 3 জন স্টুডেন্টের মধ্যে একজন, যার ছিল তুলা রাশি, তার উপর জিন হাজির করার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টা করছেন, কাজ হয় না। হুজুরও ক্লান্ত হয়ে গেছেন। কাজ না হতে হতে একদম শেষ দিকে এসে হঠাৎ করে মনে হলো বাড়ির চারদিকে ঝড় শুরু হয়ে গেছে। হুজুর বুঝতে পারলেন এখন হাজির হবে। তো হুজুর তো একটা বৃত্ত এঁকে, একটা বৃত্তের মধ্যে উনি বসেছিলেন, আর একটা বৃত্তের মধ্যে এই ওনার স্টুডেন্টকে বসিয়েছিলেন, আর একটা বৃত্ত এঁকেছিলেন যার মধ্যে নূরকে একটি নরম কাঁথার উপরে শুইয়ে রাখা হয়েছিল, মানে তাকেও আনতে বলা হয়েছিল। তো এরকম যখন বাতাস শুরু হয়েছে, হঠাৎ করে নূর কান্নাকাটি শুরু করে দেয়। এরপর ওই যে স্টুডেন্ট, তার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। এরপর শুধু ওই অবস্থায় ওই স্টুডেন্ট, পুরুষ মহিলা একসাথে কথা বলে যেরকম 2 রকমের সাউন্ড শোনা যায়, এরকম ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে ওঠে হুজুরকে, যেই হুজুর, তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকিস, ভবিষ্যতে যদি আর কখনো আমাকে ডাকার চেষ্টা করিস তার বংশ কিন্তু নির্বংশ করে ছাড়বো। জাস্ট খালি এতটুকুই। হুজুর তাকে জিজ্ঞেস করারও সুযোগ পায় নাই যে তুমি কে, কোথা থেকে আসছো, কেন এই বাচ্চার উপর প্রভাব বিস্তার করছো, এই চিহ্নটার অর্থ কী, এটা সেটা কোনো কিছু বলারই সুযোগ পায় নাই। জাস্ট এতটুকু বলেই সব কিছু শান্ত। হুজুর বুঝতে পারলেন ওই জিনিসটা চলে গেছে, আর এই জিনিসটা খুবই শক্তিশালী। তা না হলে এই বন্ধনী থেকে বের হয়ে যাওয়াটা স্বাভাবিক কোনো জিনের পক্ষে সম্ভব নয়। এটা খুব শক্তিশালী একটা জিন। এখন হুজুর তো এই বিষয়ে কিছু বলতে পারেন না। এখন কি করা যায়? হুজুর কি করেছেন যে উনি ওই বাড়িটা বন্ধ করে দিয়েছেন। বলেন যে আমি আপাতত বন্ধ করে দিয়ে যাচ্ছি, এরপর দেখি কি করা যায়, আমি একটু চিন্তা ভাবনা করি। তো
এক সপ্তাহ সব ঠিকঠাক থাকে মোটামুটি, হুজুর তো চলে গিয়েছেন। এরপর হয় কি, আর একটা ঘটনা ঘটেছিল, বিশেষ করে হুজুররা যখন এসেছিলেন আর কি, সেটা আবার বলি আপনাদেরকে। হুজুররা তো ওই রাত্রে আসলে ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ এই কারণে বলছি যে ওই জিনকে তো আসলে কোনো কিছু জিজ্ঞেস করা যায় না। ওই রাত্রে তো হুজুররা ছিলেন, পরের দিন চলে যাবেন। পরদিন ফজরের সময় হুজুরের সাথে তো 3 জন স্টুডেন্ট আসছিল। 2 জন স্টুডেন্ট তারা অজু করার জন্য ওই পুকুরে যাবে, পাশেই পুকুর ছিল, অজু করার জন্য হাত মুখ ধুবে, অজু করবে, তারপর নামাজ পড়বে একসাথে সবাই জামাতে। তো হুজুর তখনও পুকুরের কাছে আসেন নাই, হুজুরের আরেকজন স্টুডেন্ট তখনও তাদের 2 জনের সাথে আসে নাই আর কি। হুজুরা ছিল তখন ওই বাড়ির ভেতরেই। ওই 2 জন যখন ওই পুকুরের কাছে আসছেন তখনও অজু করেন নাই, আর তখন কিন্তু ফজর আজান হয়েছে, কিন্তু চারদিকে এরকম যে আলোকিত হওয়া শুরু হয়েছে বিষয় এরকম না, অন্ধকারই ছিল আর কি। হঠাৎ করে ওই 2 জন দেখতে পান যে পুকুরের আর এক পাশে একজন মহিলা অবয়ব হেঁটে যাচ্ছে। তার শরীরে খুব শুভ্র এক ধরনের পোশাক, সেই পোশাকের উপরে সোনালি কারুকাজ করা কিছু চিহ্ন দেখা যাচ্ছে, সেটা থেকেও আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে ওই মহিলাটা একটা লাইটের মতো, ওটা থেকে আলো ছড়াচ্ছে, তবে সেই মহিলার চেহারা দেখা যাচ্ছে না। এই যে 2 জন স্টুডেন্ট তারা অনেকটা বিমোহিত হয়ে যায় কোনো একটা মায়াজালে। তারা কি করে, ওই মহিলার যেই পাশে হাঁটছিল সেই পাশে চলে যায়, ওই দিক দিয়ে ওই মহিলার পিছু পিছু যেতে থাকে আর বলতে থাকে, আপনি কে, কোথা থেকে আসছেন, ঘুরে তাকান আমাদের দিকে, এরকম বলতে থাকে। এরকম বলতে বলতে যখন ওই 2 জন স্টুডেন্ট বেশ কাছাকাছি চলে গেছে, তখন হঠাৎ করে, এতক্ষণ কিন্তু এক ধরনের সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল চারদিকে, হঠাৎ করে কি হয়েছে, ওই মহিলাটা ঘুরে তাকিয়েছে। যখনই ঘুরে তাকিয়েছে তখন এক ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হয়। ওনারা 2 জন হয়তো মনে করেছিলেন ইনি খুবই সুন্দরী কোনো রমণী হবেন, কিন্তু না। যখনই ঘুরে তাকিয়েছেন সাথে সাথে ওই যে আলোকোজ্জ্বল যে ব্যাপারটা, এটা ম্লান হয়ে যায়, সাথে সাথে ওই অবয়বটা কালো একটা অবয়ব ধারণ করে, খুবই কুৎসিত ভয়ঙ্কর রকমের চেহারা, অনেক বয়স্ক মহিলার চেহারা যেরকম হয় অনেকটা সেই রকম। আর চারদিকে কোনো বিড়াল কুকুর মরে গেলে যেরকম বিশ্রী পচা গন্ধ হয় না, খুব ভয়ঙ্কর রকমের সেই গন্ধ তাদের নাকে এসে লাগে। আর ওই দিকে কী হয়েছে, হুজুর এবং তার স্টুডেন্ট, আরেকজন স্টুডেন্ট যে ভিতরে ছিল, ওনারা আবার ওই সময় পুকুর ঘাটে উজু করার জন্য আসে। ওনারা দূর থেকে দেখছেন যে তার 2 স্টুডেন্ট তারা কোন দিকে যেন যাচ্ছে। ওনারা কিন্তু ডাকছিলেন, এই তোমরা কোথায় যাও, কোথায় যাও। যখন দেখা গেল যে তারা কোনো কথার উত্তর নিচ্ছে না, তখন ওই হুজুর এবং তার সাথে থাকা ওই স্টুডেন্ট তারা 2 জনই বুঝেছিলেন নিশ্চয়ই ওরা এমন কিছু দেখেছে, ওরা একটা মোহে পড়ে গেছে, দ্রুত ওদিকে যেতে হবে। তো ওনারা তখন গিয়ে যখনই ওদের শরীরে হাত দিয়েছেন তখনই তাদের সেন্স ফেরত আসে। ওরা তখন বলে যে হুজুর এ কী দেখলাম, কী দেখলাম, খুব ভয়ঙ্কর একটা জিনিস, হায় হায় এটা কী দেখলাম। হুজুর এবং তার স্টুডেন্ট কিন্তু কিছুই দেখে নাই। এরপরে তাদেরকে নিয়ে আসা হয় ওখান থেকে, তারা কি কি দেখেছে সেটা খুলে বলে। হুজুর বুঝতে পারলেন যে আসলেই খুব ভয়ঙ্কর কোনো একটা জিনিসের প্রভাব রয়েছে, কিন্তু এটাকে তো হাজির করা যাচ্ছে না। হুজুর পরদিন তো চলে যান তার স্টুডেন্টদেরকে নিয়ে, এবং পরবর্তীতে ওনাকে জানাতে বলেন যে আমি তো বাড়ি বন্ধ করে দিয়ে গেলাম, কি হয় জানিও। তো এরপর 1 সপ্তাহ তো সব ঠিকঠাক থাকেই আর কি। এর ভিতর কি হয়, এই বাচ্চার মা মোমেনা বেগম উনি বাবার বাড়িতে যাবেন। হুজুর কিন্তু বলে দিয়ে গিয়েছিলেন যে বাচ্চাকে নিয়ে আপনারা যেখানেই যান না কেন অবশ্যই মাগরিবের আজানের আগেই বাড়িতে ফেরত আসবেন, কোনোভাবেই সন্ধ্যার পর এই বাড়ি ছাড়া অন্য কোথাও একে রাখা যাবে না, বা সন্ধ্যার সময় বাড়ির বাইরে রাখা যাবে না। তো বাচ্চার মা উনি তার বাড়িতে নিয়ে গেছেন, মানে বাবার বাড়িতে নিয়ে গেছেন। উনি রওনা যখন দিবেন তখন ওই যে ঘাট, যেই ঘাটে ওই যে বিয়ের দিন একটা ঘটনা ঘটেছিল, ওই ঘাটে আসার পর নৌকা পেতে কিঞ্চিত বিলম্ব হয়। তো উনি নৌকা পান উঠেছেন, কিন্তু সমস্যা হয় কি, ওই নৌকা ঘাটে ভেরার আগে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো উনি চিন্তা করেন হাই হাই মাগরিবের আজান দিয়ে গেল, হুজুর তো নিষেধ করেছিলেন যে এই সময় বাইরে রাখা যাবে না। উনি দৌড়াতে দৌড়াতে বাচ্চাকে কোলে নিয়ে তার শ্বশুরবাড়িতে চলে আসেন।
তো উনি তো চিন্তা করেছেন যে কোনো একটা বিপদ আপদ হয় কি না। তবে বাড়িতে আসার পর দেখা গেল যে না, তেমন কোনো সমস্যা নাই, তেমন কোনো সমস্যা হচ্ছে না, নূরও কান্নাকাটি করছে না। এই রাত্রে ঘটে আর একটা ঘটনা। ওই রাত্রে বাচ্চার বাবা কোনো কারণে বাড়িতে ফিরতে দেরি করছিলেন। বাড়িতে ফেরার সময় হঠাৎ করে বাড়ির কাছাকাছি উনি দেখতে পান বিশাল আকৃতির একটা অবয়ব, দানব আকৃতির একটা অবয়ব উনি দেখতে পান। এটা দেখে তো উনি প্রচণ্ড ভয় পান যে সর্বনাশ, 7 দিন তো সব ভালোই ছিল, হঠাৎ করে আজকে কেন এই অবস্থা হলো। উনি বাড়িতে ফিরে জিজ্ঞেস করেন, আমি তো এরকম ভয়ঙ্কর একটা জিনিস দেখছি আমাদের এই সোনের ঘরের কাছেই, বিশাল একটা অবয়ব, এর পা দেখলাম চিকন চিকন, এর মাথা যে কোন জায়গায় গিয়ে ঠেকছে বলতে পারি না। এমন কি ঘটলো যে এটা হঠাৎ করে ফেরত আসলো, কি করছিলা? তখন নূরের মা বলে যে আজকে তো এই নূরের নানা বাড়ি থেকে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেছে, এই জন্য মনে হয় এই জিনিসটা আবার ফেরত আসে। নূরের বাবা বলে, সর্বনাশ, তুমি কি করছো? হুজুর না বারবার নিষেধ করে গেল সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে ওকে বাইরে না রাখতে, তুমি ওই রাত্রে থাকতাও এখানে, তোমার বাড়িতেই থাকতা, ফেরত আসতে গেলা কেন এই সময়ে? এই যে এখন কি হবে, এখন কি করব? তো এদিকে কি হয়, নূরের বাবা সিদ্ধান্ত নেন তিনি আবার সেই হুজুরের বাড়িতে যাবেন, ওনাকে খবর পাঠাবেন যে এই ব্যাপার। উনি বলেছিলেন যে পরে কোনো সমস্যা হলে তাকে যেন জানানো হয়। তো দূরত্ব তো আমরা শুরুতেই বলেছি যে যেতে যেতে প্রায় পরন্ত বিকেল হয়ে যায়, ফজরের পরে রওনা দিলেও পরন্ত বিকেলে গিয়ে পৌঁছাতে হয়। তো ওই দিন আবার হুজুরের কাছে উনি অন্য লোক পাঠিয়েছিলেন। তো সেই লোক সেখানে গিয়েছেন। তো যাওয়ার পর জানা যায় যে হুজুর একটা জরুরি কাজে এক রুগী দেখতে পাশের একটি এলাকায় গিয়েছেন। তবে উনি কয়েকদিনের জন্য গিয়েছেন, কয়েকদিন পরে ফেরত আসবেন। তখন ওই লোকটি খুব ভালো করে বলে যায় যে উনি আসার সাথে সাথে যেন এই এলাকায় আসে, উনি এই রুগীকে চেনে খুব ভালো করেই, যেন অবশ্যই আসে। তো ওই রাত্রে তো ওনার আর ফেরত আসার কোনো সুযোগ ছিল না, ওই রাত্রে ওখানে থেকে পরের দিন উনি রওনা দিয়েছেন। আর হুজুর যেহেতু কয়েকদিনের জন্য বাইরে বেরিয়েছেন, ওই রাত্রে হুজুরের আসারও কোনো সম্ভাবনা ছিল না। তো যাই হোক, পরের দিন এদিকে হয় কি, এই গ্রামে এই নূরের এক চাচার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খেতে গিয়েছেন নূরের মা বাবা নূরকে নিয়ে। তবে দাওয়াত খেয়ে আসার পরে নূরকে ঘরে রেখে ওনারা দুইজনই ঘরের একটু বাইরে বেরিয়েছেন। হঠাৎ করে একটা চিৎকার বা একটা গোঙানির আওয়াজ শোনা যায় নূরের ঘরের মধ্যে। এটা শুনে নূরের মা প্রথমে ঢুকেই দিয়েছে এক চিৎকার। এরপরে নূরের বাবা ঢুকেছে, উনিও একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, উনিও দিয়েছেন এক চিৎকার। দেখেন যে ওনার এই 1-1.5 মাস বয়সী শিশু বাচ্চা দিব্যি মাটির উপর দাঁড়িয়ে আছে এবং সে ভয়ঙ্কর একটা স্বরে কথা বলছে, মনে হচ্ছে পুরুষ মহিলা মিশ্রিত একটা কণ্ঠস্বর। সে বলছে যে দাওয়াত খেতে গেছিলা, কেন গেছিলা? আমাকে একা রেখে কেন গেছিলা? আমার খেতে ইচ্ছা করে না? এইটা শোনার সাথে সাথে মা বাবা দুইজনই দিয়েছেন এক চিৎকার। চিৎকার চেঁচামেচি করছেন, লোকজন চলে আসছে। তবে লোকজন এসে দেখে যে নূর স্বাভাবিকভাবে বিছানায় শুয়ে আছে। তো এই ঘটনা ঘটার পর বুঝতে পারলেন যে ভয়ঙ্কর কোনো কিছুর আবির্ভাব ঘটছে বা ঘটে গেছে, কিন্তু এটা এখন স্বাভাবিক পর্যায়ে কিভাবে নেওয়া যাবে, এটার সমাধানটা কি? এর তো কোনো সমাধান হচ্ছে না। তো ওই রাত আর কোনো কিছু হয়নি। এদিকে হুজুরের অপেক্ষায় আছেন, হুজুর কবে আসবেন, হুজুর কবে আসবেন, এরকম অপেক্ষায় আছেন। তো পরের দিন রাতের বেলা আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে রাতে তখনও যে তারা ঘুমিয়ে গেছেন বিষয়টা এরকম না, নূর তখন ঘরেই শোয়ানো, ঘরের ভিতরে হারিকেন ছিল। হঠাৎ করে ঘরের ভেতর থেকে আবারও গোঙানির একটা আওয়াজ আসছে। গোঙানির আওয়াজ আসার পর নূরের মা ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকে উনি চিৎকার দিয়েছেন। ওনার চিৎকার শুনে নূরের বাবা ঘরে ঢুকছেন, ঢোকার পর তিনিও চিৎকার দিয়েছেন। দেখে যে তার বাচ্চাটা মাটির উপর দাঁড়িয়ে আছে, ওই যে গত দিনের মতো। আর ওই বাচ্চাটা মা বাবার উপর আক্রমণ করতে উদ্যত হচ্ছে এবং আক্রমণ করেও বসে। এত ছোট একটা বাচ্চা, শিশু বাচ্চা, নবজাতক শিশু বাচ্চা, এই বাচ্চা ভয়ঙ্কর স্বরে কথা বলছে এবং বলছে
তোদের সবগুলোকে আমি শেষ করে দিব। কি ভেবেছিস আমার সাথে পারবি? ওই হুজুর কিছু করতে পারবে? ওই হুজুরের বংশ আমি নির্বংশ করে দেব। ওই হুজুর কেন, ওর ওস্তাদ, তার ওস্তাদও কিছু করতে পারবে না। আমার সন্ধান পেতে পেতেই ওদের এক জীবন শেষ হয়ে যাবে। এই বলে আক্রমণ করতে উদ্যত হয়। এখন এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে নূরের মা বাবা দুজনই নূরকে ওখানে রেখেই দৌড়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। নূরও বের হবে, এমন সময় তার বাবা সাহস করে গিয়ে ঘরের দরজা লাগিয়ে শেকল লাগিয়ে দেন। শেকল লাগানোর পর চিৎকার চেঁচামেচি শুরু করেন, আশেপাশের লোকজন চলে আসে। আসার পর কি হয়েছে বলে, এই অবস্থা। সবাই বলে দরজা খোলো। দরজা খোলার পর দেখা যায় যে নূর মাটিতে পড়ে আছে, সে ছটফট করছে। ওর মা দ্রুত বাচ্চাকে কোলে তুলে নেন। দেখা যাচ্ছে যে বাচ্চাটা খুব অসুস্থ, প্রচণ্ড জ্বর আসছে বলে মনে হচ্ছে। বাচ্চার কোনো সেন্স নাই। ওনারা ওনাদের মতো করে ট্রিটমেন্ট করেন। ভোরের দিকে বাচ্চাটার জ্ঞান ফেরে, একটু নড়াচড়া করে, এরপর আস্তে আস্তে শরীরটা দুর্বল হতে থাকে এবং শান্ত হয়ে যেতে থাকে। মায়ের কোলেই নূর মারা যায়। ওই দিন বাদ আসর হুজুর আসেন। হুজুর আসার পর সব কিছু শুনে দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে আমি বারবার বলেছিলাম যে বাচ্চাকে কোনোভাবেই সন্ধ্যার সময় বাইরে রাখা যাবে না, কেন এমনটা করলেন? আমি তো একটা বন্ধনী দিয়ে গিয়েছিলাম। আর এইটা এমন এক শক্তিশালী জিন, এইটা যে আসলে কোথা থেকে আসছে, কেন আসছে এটা জানি না। এটা কি পুরুষ না নারী তাও জানি না। আর এই চিহ্নটা যে কি এটাও বলতে পারি না। আমি এই চিহ্নটা কাগজে বেশ কয়েকজনকে এঁকে দেখিয়েছি, তারাও বলতে পারেন না যে এটা আসলে কি জিনিস। হুজুর উনি পরবর্তীতে তো ওনার বাড়িতে চলে যান। নূরের এই যেই ঘটনাটা, এই ঘটনাটা খুবই রহস্যময় একটা ঘটনা। আসলে কেন এত লোক বাদ দিয়ে নূরের মা বাবার বিয়ের ওই সময়ে, বিশেষ করে যখন তারা নদী পার হচ্ছিলেন, ওই সময় ওই ঘটনাটা কেন